ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল আপকা এডু মন্ত্রতে। আজকে তোমাদের সাথে একটি চ্যাপ্টার তোমাদেরকে নিয়ে একটি চ্যাপ্টার ডিসকাস করব। তার নাম হলো ইন্ডিগো, ক্লাস 12-এর। এই চ্যাপ্টারটি লিখেছেন লুইস ফিচার। লুইস ফিচার ওয়াজ বর্ন ইন ফিলাডেলফিয়া। উনি জন্মগ্রহণ করেছেন ফিলাডেলফিয়া নামে একটি শহরে। হি সার্ভড অ্যাজ এ ভলান্টিয়ার ইন ব্রিটিশ আর্মি বিটুইন 1918 অ্যান্ড 1920। 1918 থেকে 1920-এর মধ্যে ব্রিটিশ আর্মিতে লুইস ফিচার কাজ করেছিলেন। ফিচার মেড এ ক্যারিয়ার অ্যাজ এ জার্নালিস্ট অ্যান্ড রোট ফর দ্য নিউ ইয়র্ক টাইমস। এবং ফিচার তার কেরিয়ার করেছিলেন জার্নালিস্ট হিসাবে এবং দ্য নিউ ইয়র্ক টাইমসে উনি লিখতেন। এছাড়াও তিনি দ্য স্যাটারডে রিভিউ অ্যান্ড ফর ইউরোপিয়ান অ্যান্ড এশিয়ান পাবলিকেশনস উনি লেখাজোখা করতেন। হি ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্য ফ্যাকাল্টি অ্যাট প্রিন্সটন ইউনিভার্সিটি। উনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করতেন। দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম হিজ বুক দ্য লাইফ অফ মহাত্মা গান্ধী। এখানে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে একটি রচনা উনি লিখেছিলেন। দ্য বুক হ্যাজ বিন রিসিভড ওয়ান অফ দ্য বেস্ট বুকস এভার রিটেন অন গান্ধীজি বাই টাইমস এডুকেশনাল সাপ্লিমেন্ট। টাইমস এডুকেশনাল সাপ্লিমেন্টে ওনার যে লেখা মহাত্মা গান্ধীর যে জীবনী এটা খুব সাকসেস পেয়েছিল। উনি বলছেন এরকম, when I first visited গান্ধীজি ইন 1942, যখন আমি 1942 খ্রিস্টাব্দে গান্ধীজিকে সাথে প্রথম দেখা করলাম অ্যাট হিজ আশ্রম ইন সেবাগ্রাম, তার আশ্রমে সেবাগ্রাম আশ্রমে ইন সেন্ট্রাল ইন্ডিয়া, হি সেইড, I will tell you how it happened that I decided to argue the departure of the British. আমি কীভাবে ডিসাইড করলাম যে ব্রিটিশকে আমাদের দেশ থেকে যেতে হবে। ইট ওয়াজ ইন 1917, সেই বর্ষটা ছিল 1917। He had gone to the December 1916 annual convention of the National Congress Party in Lucknow. মহাত্মা গান্ধী 1916 খ্রিস্টাব্দে একটা সম্মেলন সেটা হচ্ছিল লখনৌতে, উত্তরপ্রদেশ, জাতীয় কংগ্রেসের একটা সম্মেলন, সেখানে উনি গিয়েছিলেন। There were 2301 delegates and many visitors. সেই সম্মেলনে 2301 জন প্রতিনিধি ছিল এবং অনেক পরিদর্শকও ছিলেন। During the proceeding, Gandhiji recounted a peasant came up to me. সেই অনুষ্ঠানে গান্ধীজির সাথে দেখা করার জন্য একজন কৃষক গিয়েছিলেন। who was poor and emaciated, যে খুব গরিব ছিল এবং খুব রুগাসুগা ব্যক্তির মতো দেখতে ছিল। and said, I am রাজকুমার শুক্লা, এবং উনি বললেন আমি রাজকুমার শুক্লা। I am from চম্পারণ, আমি চম্পারণ থেকে এসেছি। and I want you to come to my district. আমি চাই আপনি আমার ঝিলাতে আসুন। গান্ধী হ্যাড নেভার হার্ড অফ দ্য প্লেস। গান্ধীজি এই প্লেসটি সম্বন্ধে, এই স্থানটি সম্বন্ধে কোনো দিন শুনেনি। ইট ওয়াজ ইন দ্য ফুট হিলস অফ দ্য টাওয়ারিং হিমালয়াস নিয়ার কিংডম অফ নেপাল। এটা নেপালের একদম ফুট হিলস, শিবালিক রেঞ্জ এর আশেপাশের জায়গার মধ্যে ছিল। আন্ডার অ্যানসাইন অ্যারেঞ্জমেন্ট দ্য চম্পারণ পিজেন্টস ওয়ার শেয়ারকিপার্স। প্রাচীন প্রথা অনুযায়ী চম্পারণের কৃষকরা শেয়ারকুপাস ছিল। অ্যাকচুয়ালি শেয়ারকুপাস মানে তোমরা জেনে থাকবে, যাদের কোনো জমি ছিল না তারা অন্যের জমিতে কাজ করত এবং তাদেরকে কাজের টাকা হিসাবে অল্প ক্রপ মিন্স ফসল দেওয়া হতো। রাজকুমার শুক্লা ওয়াজ ওয়ান অফ দেম। রাজকুমার শুক্লা তাদের মধ্যে একজন ছিলেন। হি ওয়াজ ইলিটারেট বাট রেজুলেট। সে পড়াশোনা জানতো না, বাট খুব অটল ছিল, ফার্ম ছিল তার কথাবার্তায়। হি হ্যাড কাম টু
Congress session to complain about injustice of the landlord system in Bihar. তো উনি গান্ধীজির কাছে কমপ্লেন নিয়ে এসেছিলেন যে যেখানে বিহারে যে কৃষকদের নিয়ে যে অবিচার চলছে সেটা নিয়ে কমপ্লেন করার জন্য। অ্যান্ড সামবডি হ্যাড প্রবাবলি সিড স্পিক টু গান্ধী, হয়তোবা রাজকুমার শুক্লাকে কেউ বলল যে গান্ধীজির সাথে কথা বললে সেই বিষয়টাকে সমাধান করা যাবে। গান্ধীজি told Shukla he had an appointment in Kanpur and was also committed to go to other parts of India. গান্ধীজি শুক্লাকে তখন জানালো যে আমি তো কানপুরে চলে যাব এবং আমার আরও অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে সেই জায়গাগুলোতেও যেতে হবে। শুক্লা অ্যাকম্পেইন্ড হিম এভরিহোয়ার, শুক্লা গান্ধীজির সাথে গান্ধীজি যেখানে যেখানে গেলেন সব জায়গায় গেল। দেন গান্ধীজি রিটার্ন টু হিজ আশ্রম নিয়ার আহমেদাবাদ, তখন গান্ধীজি আহমেদাবাদ তার আশ্রমে ফিরে আসলো। শুক্লা ফলোড হিম টু দ্য আশ্রম, শুক্লা তখন তার পিছে পিছে গেল তার আশ্রমে। ফর উইকস হি নেভার লেফট গান্ধীজির সাইড, সপ্তাহখানেক ধরে গান্ধীজির পাশ থেকে উনি যাননি। ফিক্স এ ডেট হি ব্যাগড, তখন রাজকুমার শুক্লা গান্ধীজিকে বলল প্লিজ আমার জন্য একটা ডেট ফিক্স করুন এবং আমাদের চম্পারণে চলুন। ইমপ্রেসড বাই শেয়ারক্রোপাস টেনান্সিটি and story, Gandhi said, I have to be in Calcutta on such and such a date. তখন সেই কৃষকের টেনান্সিটি মিনস ছোটো কৃষক যারা হয় আর কি, তো ওনার জিদ দেখে বলল যে আমি তো কলকাতা চলে যাচ্ছি, তাহলে কাম অ্যান্ড মিট মি অ্যান্ড টেক মি ফ্রম দেয়ার, আমি কলকাতা যাচ্ছি, আমাকে কলকাতা থেকে তুমি পিক আপ করে নাও। মান্থস পাস Shukla was sitting on his haunches at the appointed spot in Calcutta when Gandhiji arrived. মাস পেরিয়ে গেল, রাজকুমার শুক্লা কলকাতায় বসে আছেন, গান্ধীজির জন্য অপেক্ষা করছেন। তখন গান্ধীজি কলকাতায় পৌঁছালেন। হি ওয়ান্টেড টিল গান্ধী ওয়াজ ফ্রি, হি ওয়েটেড টিল, তো উনি ততদিন অবধি ওয়েট করলেন যতদিন অবধি গান্ধীজি ফ্রি হয়ে গেলেন না। দেন দ্য টু অফ দেম বোর্ডেড এ ট্রেন ফর দ্য সিটি অফ পাটনা ইন বিহার, তখন তারা দুজনে একটা ট্রেনে করে বিহারের পাটনাতে চলে গেল। দেয়ার শুক্লা লেড হিম টু দ্য হাউস অফ এ লয়ার নেম রাজেন্দ্র প্রসাদ, তখন শুক্লা তাকে একজন উকিলের বাড়িতে নিয়ে গেল যার নাম ছিল রাজেন্দ্র প্রসাদ, হু লেটার বিকেম প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস পার্টি অ্যান্ড অফ ইন্ডিয়া, যে রাজেন্দ্র প্রসাদ যিনি নাকি আমাদের কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট হয়েছেন। রাজেন্দ্র প্রসাদ ওয়াজ আউট অফ টাউন, তখন রাজেন্দ্র প্রসাদ ওনার নেটিভ টাউনে ছিলেন না। বাট দ্য সার্ভেন্টস নিউ শুক্লা অ্যাজ এ পুর হিউম্যান, বাট রাজেন্দ্র প্রসাদের বাড়িতে যারা কাজ করতো তারা জানতো শুক্লাকে, যে হু পেস্টার দেয়ার মাস্টার টু হ্যাভ দ্য ইন্ডিগো প্লেন শেয়ারকোপাস, যে নাকি তার মাস্টার্সদের বলতো যে আমাদের বিহারে চম্পারণে যারা কৃষক আছে তাদেরকে হেল্প করো। তো বাট গান্ধীজি ওয়াজ নট পারমিটেড টু ড্র, সো দে লেট হিম স্টে অন দ্য গ্রাউন্ডস উইথ হিজ কম্পানিয়ন গান্ধী। তো সার্ভেন্টসরা রাজকুমার শুক্লাকে গান্ধীজির সাথে গ্রাউন্ডে থাকার ব্যবস্থা করে দিল। When they took to be another business, but Gandhi was not permitted to draw water from the well. But গান্ধীজিকে কুয়ো থেকে জল তোলার পারমিশন দেওয়া হলো না। Lest some drops from his bucket pollute the entire source. যদি কোনো এক ফুটা জল তার বাকেট থেকে পড়ে যায় সেই কুয়োর মধ্যে, তাহলে কুয়োর জলটা দূষিত হয়ে যাবে। How did they know that he was not an untouchable? তো সার্ভেন্টরা এরকম বলছে আর কি, আমরা কীভাবে জানবো যে গান্ধীজি একজন আনটাচেবল না। আনটাচেবল মানে মিনস অস্পৃশ্য যারা হয়, সো কল নিচু জাতি, তখন সময় যারা মানতো আর কি। তো গান্ধীজি ডিসাইডেড টু গো ফার্স্ট মুজাফরপুর, তো গান্ধীজি প্রথম ডিসাইড করলো যে আমি মুজাফরপুর যাব, হুইচ ওয়াজ অ্যান রুট টু চম্পারণ, যেটা চম্পারণে যাওয়ার ছিল। টু অবটেইন মোর কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট কন্ডিশনস দেন শুক্লা ওয়াজ ক্যাপাবল অফ ইম্পার্টিং। তো গান্ধীজি যত রকমের তথ্য ছিল, ইনফরমেশন ছিল, সেখান থেকে কালেক্ট করে নিল। হি অ্যাকর্ডিংলি সেন্ট টেলিগ্রাফ টু প্রফেসর জে.বি. কৃপালিনী, তখন গান্ধীজি একটা টেলিগ্রাম পাঠালো প্রফেসর জে.বি. কৃপালিনীকে,
যিনি নাকি আর্ট কলেজে মুজাফফরপুরের আর্ট কলেজে উনি কাজ করতেন অ্যাজ এ টিচার, হোম হি হ্যাড সিন অ্যাট টেগুরস শান্তিনিকেতন স্কুল, যার সাথে গান্ধীজি দেখা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে। দ্য ট্রেন অ্যারাইভড মিডনাইট অন 15 এপ্রিল 1917, তখন ট্রেন এসে পৌঁছলো এপ্রিলের 15 তারিখ 1917 খ্রিস্টাব্দ। তখন কৃপালিনী ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন উইথ এ লার্জ বডি অফ স্টুডেন্টস। কৃপালিনী তখন সেই রেল স্টেশনে অনেক স্টুডেন্ট নিয়ে দাঁড়িয়েছিল, ওয়েট করছিল গান্ধীজির জন্য। গান্ধী স্টেড দেয়ার ফর 2 days ইন দ্য হোম অফ প্রফেসর মালকানি। প্রফেসর মালকানির বাড়িতে গান্ধীজি 2 দিনের মতো থাকলো। এ টিচার ইন এ গভর্নমেন্ট স্কুল, মালকানি যিনি নাকি গভর্নমেন্ট স্কুলের চাকরি করতেন। ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি থিং ইন দোজ ডেজ, গান্ধীজি কমেন্টেড, ফর এ গভর্নমেন্ট প্রফেসর টু হারবার এ ম্যান লাইক মি। তো গান্ধীজি বলল যে তখন সময় এটা একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয় ছিল যে একজন প্রফেসরের বাড়িতে আমি একজন সরকারি চাকরি করে ওনার বাড়িতে আমি থাকার জায়গা পেলাম। In smaller localities, the Indians were afraid to show sympathy for advocates of home rule. অ্যাকচুয়ালি তখন ইন্ডিয়াতে এমন ছিল যে যারা নাকি নিজের স্বাধীনতা স্বরাজের কথা বলতো, তাদের প্রতি সিম্পেথি দেখানোটা খুব কঠিন কাজ ছিল, তারা দেখাতে পারতো না, ভয় পেত সবাইকে। দ্য নিউজ অফ গান্ধীজি's advent and of the nature of his mission spread quickly. তখন গান্ধীজি গেলেন ওইখানে, ওনার যে নেচার, উনি কী কাজ করবেন, তার মিশন কী ছিল, সেটা তাড়াতাড়ি ছড়িয়ে গেলো বিহারে। থ্রু মুজাফফরপুর মানুষের মধ্যে ছড়িয়ে গেলো, অ্যান্ড টু চম্পারণ, মুজাফফরপুর থেকে চম্পারণ সবাই জানতে পেলো গান্ধীজির মিশনটা কী। Sharecroppers from Champaran began arriving on foot by conveyance to see their companion. তখন যত শেয়ারকুপার ছিল, কৃষক ছিল, তারা গান্ধীজিকে দেখতে আসলো, কেউ কেউ হেঁটে আসলো, কেউ কোনো গাড়ি দিয়ে আসলো। মুজাফফরপুর lawyers called on Gandhiji to brief him. They frequently represented peasants group in court. মুজাফফরপুরের লয়াররা তখন সময়ে যারা পিজেন্টস ছিল তাদেরকে কোর্টে পিজেন্টসরা যখন কোর্টে যেত, দে টোল্ড হিম অ্যাবাউট দেয়ার কেসেস অ্যান্ড রিপোর্টেড দ্য সিজ অফ দেয়ার ফি। তখন কৃষকরা বলতো যে লয়াররা তাদেরকে ডাকতো, তাদের থেকে কোনো সমস্যা হলে বেশি করে টাকা নিত। গান্ধীজি সিডেড দ্য লয়ার্স ফর কালেক্টিং বিগ ফি ফ্রম দ্য শেয়ারক্রপার্স। গান্ধীজি তখন লয়ারদেরকে একটু বকাচকা করলো যে এত টাকা কেন নেন আপনারা। He said, I have come to the conclusion that we should stop going to law courts. তখন গান্ধীজি বললেন যে আমরা ল কোর্টসে যাওয়াটা বন্ধ করতে হবে। Taking such cases to the courts does little good, where the peasants are so crushed and fear-stricken. তো পিজেন্টসরা খুব ভয়ে থাকতো যে তাদেরকে সেই জিনিসটা ফেস করতে হতো। দ্য রিয়েল রিলিফ ফর দ্যাম ইজ টু বি ফ্রি ফ্রম ফিয়ার। অ্যাকচুয়ালি এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে গান্ধীজি বললেন যে ভয় থেকে আমাদেরকে নিজেদেরকে উদ্ধার করতে হবে। এটা one of the most important line in this chapter. All of you should follow this. Most of the arable land in Champaran district was divided into large estates owned by Englishmen. তো বিহারে বেশিরভাগ জায়গা ইংলিশম্যানদের দ্বারা ইংলিশম্যানদের দখলে ছিল, অ্যান্ড ওয়ার্কড বাই ইন্ডিয়ান টিনার্স, এবং সেখানে কাজ করতো ইন্ডিয়ান ছোটো ছোটো কৃষকরা। দ্য চিফ কমার্শিয়াল ক্রপস ওয়াজ ইন্ডিগো। সেখানে যে ক্রপ ছিল, যে ফসল ছিল, সেটা ছিল নীল। তো হয়তোবা তোমরা সবাই জানো যে নীল কি, আমরা হোয়াইট কাপড়ে যে ব্লু কালারটা দিই সেটা। দ্য ল্যান্ডলর্ডস কম্পিলড অল টিনার্স টু প্ল্যান্ট 3/20 or 15% of their holdings with indigo and surrender the entire indigo harvest as rent. তো টিনার্সদেরকে ল্যান্ডলর্ডসরা বলতো যে তোমাদের 3/20 or 15% হোল্ডিং, তোমার 100% জমির মধ্যে 15% জমিতে তোমাদেরকে নীল চাষ করতে হবে এবং সবটা ফসল অ্যাজ এ রেন্ট দিয়ে দিতে হবে। দিস ওয়াজ ডান বাই লং টার্ম কন্ট্রাক্ট, এবং সেটা কন্ট্রাক্ট সাইন করিয়ে নেওয়া হতো কৃষকদের কাছ থেকে। Presently, the landlords learned that Germany had developed synthetic indigo. তো ল্যান্ডলর্ডস হঠাৎ করে জানতে পারলো যে জার্মানিতে সিনথেটিক ইন্ডিগো বানানো হয়, কেমিক্যাল দিয়ে
কালারটা তৈরি করতে শুরু করলো। They thereupon obtained agreements from the sharecroppers to pay them compensation for being released from the 15% arrangement. তো ল্যান্ড ওনার্সরা এত চালাক ছিল যে তাদের তখন বললো যে তোমাদের যে ল্যান্ডের যে এগ্রিমেন্টটা সেটা থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে, তার জন্য তোমাদের কিছু কম্পেনসেশন দিতে হবে। দ্য শেয়ারক্রপার্স অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ইস্ক সাম টু দ্য পিজেন্টস অ্যান্ড মেনি সাইন্ড উইলিংলি। তো সেটা অনেক কৃষকরা সেটা রাজি হয়ে সাইন করে দিতে শুরু করলো। দোজ হু রেজিস্টেড এঙ্গেজড লয়ার্স দ্য ল্যান্ডলর্ডস হায়ার্ড থাগস, যারা মানা করতো যে আমরা সেই ইয়েতে সিগনেচার করবো না, তাদেরকে মানানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য গুন্ডা টুন্ডা ভাড়া করে নিয়ে আসতো ল্যান্ডলর্ডসরা। Meanwhile, the information about synthetic indigo reached the illiterate peasants who had signed and they wanted their money back. তখন ওই সময়ে কৃষকরা জানতে পারলো যে আসলে ব্যাপারটা এমন যে জার্মানিতে সিনথেটিক ইন্ডিগো কালারটা প্রডিউস করা হচ্ছে, তার জন্য তারা সেই এগ্রিমেন্ট থেকে কৃষকদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। তখন কৃষকরা বলল যে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিয়ে দাও। At this point, Gandhiji arrived in Champaran. At that time, the hero Gandhiji arrived in Champaran. He began by trying to get the facts. First, he visited the secretary of the British Landlords Association. প্রথম তিনি সেক্রেটারি অফিসে গেলেন, ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অফিসে। The secretary told him that they could give no information to an outsider. তখন সেক্রেটারি বলল যে আমি একজন আউটসাইডারকে সেই ইনফরমেশন দিতে পারবো না। গান্ধীজি আনসার দ্যাট হি ওয়াজ নো আউটসাইডার। গান্ধীজি তখন বলল আমি তো আউটসাইডার না, আমি তো বাইরে থেকে আসা কেউ না, আমি তো এই দেশের একজন লোক। নেক্সট গান্ধী কল্ড অন দ্য ব্রিটিশ অফিসিয়াল কমিশনার্স অফ দ্য টিরহাট ডিভিশন ইন হুইচ দ্য চম্পারণ ডিস্ট্রিক্ট লে। তখন গান্ধীজি কে ডাকা হলো কমিশনার অফিসে, টিরহাট ডিভিশন চম্পারণ ডিস্ট্রিক্টে পড়ে আর কি। The commissioner Gandhiji reports proceeded to bully me and advised me forthwith to leave Tirhut. তখন গান্ধীজিকে বলল যে যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে চলে যান। গান্ধী ডিড নট লিভ। গান্ধী তখন এখান থেকে মানে চম্পারণ থেকে যাবেন না, উনি ডিসাইড করলেন। দেন Gandhi did not leave. Instead, he proceeded to মতিহারি, দ্য ক্যাপিটাল অফ চম্পারণ। চম্পারণের যে ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল মতিহারি, সেখানে উনি গেলেন। সেভারাল লয়ার্স অ্যাকম্পানিড হিম, ওনার সাথে অনেক উকিলও গেলেন। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন এ ভাস্ট মাল্টিটিউড গ্রিটেড গান্ধী। অনেক মানুষ, রেল স্টেশনের মধ্যে অনেক মানুষ ওনাকে অভিবাদন জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। হি ওয়ান্ট টু এ হাউস অ্যান্ড ইউজিং ইট অ্যাজ হেডকোয়ার্টার্স। উনি একটা বাড়িতে গেলেন এবং সেইটাকে ওনার হেডকোয়ার্টার হিসেবে কাজে লাগাতে শুরু করলেন। কন্টিনিউড হিজ ইনভেস্টিগেশন, এবং সেই হেডকোয়ার্টারে বসে বসে ওনার ইনভেস্টিগেশন করতে শুরু করলেন। এ রিপোর্ট কেম ইন দ্যাট এ পিজেন্টস হ্যাড বিন মালট্রিটেড ইন নিয়ারবাই ভিলেজ। একটা রিপোর্ট আসলো যে একজন একজন পিজেন্টের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করা হয়েছে। গান্ধীজি decided to go and see. The next morning he started out on the back of an elephant. তো গান্ধীজি ভাবলো যে আমি যাবো, গিয়ে দেখবো আসলে ব্যাপারটা কী। পরের দিন উনি একটা হাতির পিঠে করে উনি এখানে যেতে শুরু করেন। He had not proceeded far when the police superintendent's messenger overtook him. তো উনি হাতির পিঠে করে বেশি দূর যেতে পারলেন না, একজন পুলিশের লোক এসে ওনাকে মেসেঞ্জার এসে ওনাকে বলল, অর্ডার হিম টু রিটার্ন টু টাউন। তখন ওনাকে বলা হলো যে আপনি চলে যান এখান থেকে। ইন হিজ ক্যারিজ গান্ধীজি কমপ্লিট। দ্য মেসেঞ্জার ড্রোভ গান্ধী হোম হোয়ার হি সার্ভড হিম উইথ অ্যান অফিসিয়াল নোটিস টু কুইট চম্পারণ ইমিডিয়েটলি। তখন বললো যে তাড়াতাড়ি চম্পারণ ছেড়ে চলে যান। গান্ধীজি সাইন্ড এ রিসিপ্ট ফর দ্য নোটিস অ্যান্ড রুট অন ইট দ্যাট হি উড ডিসওবে দ্য অর্ডার। তো গান্ধীজিকে যে সমনটা দেওয়া হলো, যে লেটারটা দেওয়া হলো যে তুমি এখান থেকে চলে যাও, গান্ধীজিটাকে সিগনেচার করে রেখে দিলেন। কিন্তু গান্ধীজি ডিসাইড করলো যে আমি যাব না, এটা আমি অমান্য করবো সেই অর্ডার। ইন কনসিকুয়েন্স গান্ধীজি রিসিভড এ সামান্স টু অ্যাপিয়ার ইন কোর্ট দ্য নেক্সট ডে।
তার ফলস্বরূপ গান্ধীজি যে যাবে না তার জন্য ওনাকে সমন পাঠানো হলো কোর্টে যাওয়ার জন্য। অল নাইট গান্ধীজি রিমেইন্ড অ্যাওয়েক। তো সেই রাত গান্ধীজি ঘুমননি। হি টেলিগ্রাফড রাজেন্দ্র প্রসাদ টু কাম ফ্রম বিহার উইথ ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস। তো উনি টেলিগ্রাফ করলো রাজেন্দ্র প্রসাদকে যে উনি বিহারে আসার কথা বললো আর কি। হি সেন্ড ইনস্ট্রাকশন টু দ্য আশ্রম। তো আশ্রমে উনি অনেকগুলো ইনস্ট্রাকশন পাঠালো। হি ওয়ার্ড এ ফুল রিপোর্ট টু দ্য ভাইসরয়। উনি ভাইসরয়কে অনেক কিছু জানালেন ফোনে। মর্নিং ফাউন্ড দ্য টাউন অফ মতিহারি ব্ল্যাক উইথ পিজেন্টস। তো মতিহারি টাউনে অনেক পিজেন্টস এখানে এসে জমায়েত হলো। দে ডিড নট নো গান্ধীজিস রেকর্ড ইন সাউথ আফ্রিকা। তো পিজেন্টসরা গান্ধীজির রেকর্ড কী ছিল সাউথ আফ্রিকায় তারা সব জানতো না। দে হ্যাড মেরিলি হার্ড দ্যাট এ মহাত্মা হু ওয়ান্টেড টু হেল্প দ্যাম ওয়াজ ইন ট্রাভেল উইথ দ্য অথরিটিজ। তো কৃষকরা জানতো যে মানে এটা তারা বুঝতে পারলো যে মহাত্মা গান্ধীজি আমাদের হেল্প করবে, যে ব্যক্তি উনি অথরিটির সাথে একটা ভীষণ ঝামেলায় পড়ে গেছেন। দ্য স্পন্টানিয়াস ডেমনস্ট্রেশন ইন থাউজেন্ডস অ্যারাউন্ড দ্য কোর্ট হাউস ওয়াজ দ্য বিগিনিং অফ দেয়ার লিবারেশন ফ্রম দ্য ফিয়ার অফ দ্য ব্রিটিশ। তখন থাউজেন্ডস অফ হাজার হাজার কৃষকরা এখানে জমা হলো গান্ধীজির পক্ষে কথা বলার জন্য। সেটা ছিল শুরু যে মুক্তির জন্য, যে ভয় থেকে মুক্তি পাবে ব্রিটিশের ভয় থেকে। দ্য অফিসিয়ালস ফেল্ট পাওয়ারলেস উইদাউট গান্ধীজিস কোঅপারেশন। তখন যে অফিসিয়ালসরা ছিল তখন তারা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। গান্ধীজি যদি সহযোগিতা না করে তো তাহলে সেই এত বিশাল একটা সংখ্যক কৃষককে কন্ট্রোল করে যাচ্ছে না। হি হ্যাভ দেম রেগুলেট দ্য ক্রাউড। তখন গান্ধীজি সাহায্য করলো যে ক্রাউডটাকে চুপ করানোর জন্য। হি ওয়াজ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি। গান্ধীজি খুব নম্র ভদ্র ছিল। হি ওয়াজ গিভিং দেম concrete proof that their might hitherto dreaded the unquestioned could be challenged by গান্ধীজি ইন্ডিয়ানস। তো উনি বলল যে উনি প্রমাণও দিল যে কৃষকদেরকে তারা শোষণ করছে এবং ইন্ডিয়ানসদের ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ জানাতে পারে। দ্য গভর্নমেন্ট ওয়াজ বাফেলড। গভর্নমেন্ট তখন হতবুদ্ধি হয়ে গিয়েছিল যে কী করবে। দ্য প্রসিকিউটর রিকোয়েস্টেড দ্য জাজ টু পোস্টপোন দ্য ট্রায়াল। তখন গান্ধীজির যে বিচারটা সেটাকে পোস্টপোন করার স্থগিত রাখার চেষ্টা করলো। অ্যাপারেন্টলি দ্য অথরিটিস উইশ টু কনসাল্ট দেয়ার সুপিরিয়র্স। তখন অথরিটি বলল যে আমরা আমাদের উপরের সুপিরিয়রদের সাথে কথা বলবো। গান্ধীজি প্রটেস্টেড এগেইনস্ট দ্য ডিলে। গান্ধীজি বলল যে না, এত দেরি হলে হবে না, এটা এখনই কনক্লুশনে আসতে হবে। হি রিড এ স্টেটমেন্ট প্লিডিং গিলটি। হি ওয়াজ ইনভলভড, হি টোল্ড দ্য কোর্ট, ইন এ কনফ্লিক্ট অফ ডিউটিস। তো গান্ধীজি বলল যে আমি আমার কর্তব্যর সাথে আমি জড়িয়ে গেছি, আমাকে এটা করতেই হবে। অন দ্য ওয়ান হ্যান্ড নট টু সেট এ ব্যাড এক্সাম্পল অ্যাজ এ ল বেকার। তো উনি বলল যে আমি একজন আইন ভঙ্গকারী হিসেবে না, আমার এটা কর্তব্য আমি করছি কৃষকদের জন্য, তাদের জন্য আমি কিছু করতে পারি এটা। অন দ্য আদার হ্যান্ড টু রেন্ডার দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ন্যাশনাল সার্ভিস ফর হুইচ হি হ্যাড কাম। এবং গান্ধীজি এটাও বললো যে আমি যার জন্য মানবিক একটা কাজের জন্য কৃষকদের হেল্প করার জন্য এসেছি, আমি সেটা করেই যাব। হি ডিসরিগার্ডেড দ্য অর্ডার টু লিভ। এবং তার জন্য উনি এখান থেকে চলে যাওয়ার যে অর্ডার সেটাকে উনি মানেননি। নট ফর ওয়ান্ট অফ রেসপেক্ট ফর লফুল অথরিটি বাট ইন obedience to the higher law of our being the voice of conscience he asked the penalty due. তখন ওনাকে বলল যে আপনাকে জরিমানা দিতে হবে। The magistrate announced that he would pronounce sentence after a 2 hours recess and asked Gandhi to furnish bail for those 120 minutes. গান্ধীজি রিফিউজ। গান্ধীজিকে বলা হলো যে আপনাকে জরিমানা দিতে হবে, গান্ধীজি তখন মানা করলো দিতে। দ্য জাজ রিলিজড হিম উইদাউট বেইল। তখন গান্ধীজি জরিমানা দিলেন না, বাট জাজ ওনাকে ছেড়ে দিলেন। হোয়েন দ্য কোর্ট রিকনভেন্ড
The judge said he would not deliver the judgment for several days. Meanwhile, he allowed Gandhiji to remain at liberty. তখন কোর্ট তাকে কোনো জাজমেন্ট দিল না, বাট গান্ধীজিকে ফ্রি ছেড়ে দিল। রাজেন্দ্র প্রসাদ, বীরজ কিশোর বাবু, মৌলানা মাজহারুল হক and several others prominent lawyers had arrived from Bihar. বিহার থেকে অনেকেই এখানে আসলো। They conferred with Gandhi. What would they do if he was sentenced to prison? Gandhiji asked. তখন বললো যে কনফার্ড উইথ গান্ধী, তো বললো যে গান্ধীজিকে যদি জেলে পাঠিয়ে দিই তাহলে কী করবে? Why the senior lawyers replied they had come to advise and help him. If he went to jail there would be nobody to advise and they would go home. বলেছে গান্ধীকে যদি জেলে পাঠিয়ে দিই তাহলে তাদের আর কিছু করার থাকবে না। হোয়াট অ্যাবাউট দ্য ইনজাস্টিস টু দ্য শেয়ারকুপার্স, গান্ধীজি ডিমান্ডেড। তখন বললো যে গান্ধীজি বলল যে শেয়ারকুপার্সদের সাথে যে অবিচার হচ্ছে সেটা কি? দ্য লয়ার্স উড ডিউ টু কনসাল্ট, তখন লয়াররা সেই কথাগুলো ছেড়ে দিল। রাজেন্দ্র প্রসাদ হ্যাজ রেকর্ডেড দ্য আপশট অফ দেয়ার কনসালটেশন। দে থট অ্যামংস্ট দেমসেলভস দ্যাট গান্ধী ওয়াজ টোটালি এ স্ট্রেঞ্জার। তখন গান্ধীজিকে বলল যে গান্ধীজি একজন স্ট্রেঞ্জার, মিনস অপরিচিত, ইয়েট হি ওয়াজ প্রিপেয়ার টু গো টু প্রিজন ফর দ্য শেক অফ দ্য প্রিজন্স। তখন বললো যে গান্ধীজি একজন স্ট্রেঞ্জার, তারপরে উনি প্রিজেন্সদেরকে সাহায্য করার জন্য এখানে আসলো। If they, on the other hand, being not only residents of the adjoining district but also those who claim to have served these prisons should go home, it would be shameful desertion. তো তারা বললো লয়ারদের মধ্যে কয়েকজন যে গান্ধীজি একজন স্ট্রেঞ্জার, উনি চলে আসলেন হেল্প করার জন্য, আর আমরা কেন করবো না হেল্প? আমরাও করবো, আর যদি না করি সেটা একটা লজ্জাজনক কাজ হবে। They according to went back to Gandhi and told him they were ready to follow him into jail. এবং তারা চলে আসলো এখানে গান্ধীজির সাথে এবং বলল যে আমরাও জেলে যেতে রাজি। দ্য ব্যাটেল অফ চম্পারণ ইজ ওন, তখন চম্পারণের যে যুদ্ধ, কৃষকদের চাওয়া পাওয়া নিয়ে যে কথা, সেটা তারা জয়ী হলো। হি এক্সপ্লেইনড। Then he took a piece of paper and divided the group into pairs and put down the order in which each pair was to court arrest. এবং গান্ধীজি একটা অনেকগুলো টিম বানিয়ে দিল যে তারা কোথায় কোথায় যাবে এবং কিভাবে অ্যারেস্ট হবে। Several days later, Gandhiji received a written communication from the magistrate informing him that the Lieutenant General of the province had ordered the case to be dropped. অনেকদিন পরে তো গান্ধীজিকে একটা লেটার পাঠানো হলো, বলল যে সেই কেসটাকে খারিজ করে দেবে। সিভিল ডিসঅবিডিয়েন্স হ্যাড টিউমড দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া। তখন আইন ভঙ্গকারী, সিভিল ডিসঅবিডিয়েন্স মানে আইন অমান্য আন্দোলন, এই প্রথম আধুনিক ভারতে এত বড় একটা জয় পেল আইন অমান্য আন্দোলন করে। Gandhi and the lawyers now proceeded to conduct a far-flung inquiry into the grievances of the farmers. তখন গান্ধীজি এবং তার সাথে যে সাহায্যকারী লয়াররা ছিল তারা বসে গেল যে পিজেন্সদের যে তাদের সাথে যে অন্যায় অবিচার হচ্ছিল সেটা ইনকোয়ারি করার জন্য। ডিপোজিশনস বাই অ্যাবাউট 10,000 পিজেন্স ওয়ার রিটেন ডাউন। 10,000-এর মতো কৃষকদের লেখা সিগনেচার তারা নিয়ে নিল। অ্যান্ড নোটস মেড অন আদার এভিডেন্স, এবং অন্য প্রমাণ সহ সেগুলোকে প্রিপেয়ার করা হলো। ডকুমেন্টস ওয়ার কালেক্টেড, বিভিন্ন নথিপত্র কালেক্ট করা হলো। দ্য হোল এরিয়া থ্রবড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইনভেস্টিগেটর্স অ্যান্ড ভেহেমেন্ট প্রটেস্ট অফ দ্য ল্যান্ডলর্ডস। দেন এই সমস্ত অ্যাক্টিভিটি সবাইকে স্পন্দিত করলো, প্রচণ্ডভাবে তারা এটার মধ্যে লেগে গেল। ইন জুন গান্ধীজি ওয়াজ সামান্ড টু স্যার এডওয়ার্ড গেট। তখন গান্ধীজিকে সামান করে ডাকা হলো গান্ধীজি স্যার এডওয়ার্ড গেটের সাথে দেখা করার জন্য। দ্য লেফটেন্যান্ট গভর্নর, তখন যে রাজ্যপাল ছিল। বিফোর হি ওয়েন্ট টু ম্যাট লিডিং অ্যাসোসিয়েশন and again laid detailed plans for civil disobedience if he should not return. তো গান্ধীজি যাওয়ার আগে আবার একটা প্ল্যান করা হলো, গান্ধীজিকে যদি ছাড়া না হয় তাহলে কি করা হবে, কিভাবে আইন অমান্য করা হবে। গান্ধীজি হ্যাড 4 protracted interviews উইথ দ্য লেফটেন্যান্ট গভর্নর। তো গভর্নরের সাথে ওনার 4টা মিটিং হলো। হু অ্যাজ এ রেজাল্ট অ্যাপয়েন্টেড
অ্যান অফিসিয়াল কমিশন অফ ইনকোয়ারি ইন্টু দ্য ইন্ডিগো শেয়ার কোপার সিচুয়েশন। তো এখানে একটা কমিশন বসানো হলো যে শেয়ার কোপার্সদের সিচুয়েশন কী, তাদের সাথে কী করা হচ্ছে। দ্য কমিশন কনসিস্টেড অফ ল্যান্ডলর্ডস, গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড দ্য গান্ধী অ্যাজ সোল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিজেন্টস। এবং সেখানে যে কমিশনটা বসানো হলো সেটার মধ্যে ল্যান্ডলর্ডসরা ছিল, গভর্নমেন্ট অফিসিয়ালসরা ছিল এবং গান্ধীজিকে একদম মুখ্য হিসেবে রাখা হলো এখানে। গান্ধীজি রিমেইনড ইন চম্পারণ ফর অ্যান ইনিশিয়াল আনইন্টারাপ্টেড পিরিয়ড ফর 7 months। দেখো গান্ধীজি রাজকুমার শুক্লার কথা ওইখানে অনেক রিকোয়েস্ট করার পরে গেলেন, সেই গান্ধীজি ওইখানে 7 মাস অবধি থেকেছিলেন। দ্য ভিজিটস আন্ডারটেকেন ক্যাজুয়ালি অন আনট্রিটি অফ অ্যান আনলেটার্ড পিজেন্টস ইন দ্য acceptation that would last a few days occupied almost a year for Gandhiji's life। গান্ধীজি ভেবেছিল যে কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে সেই ব্যাপারটা, কিন্তু গান্ধীজি প্রায় অলমোস্ট এ ইয়ার ওইখানে থেকেছিল। দ্য অফিসিয়াল ইনকোয়ারি অ্যাসেম্বলড এ ক্রাশিং মাউন্টেন অফ এভিডেন্স এগেইনস্ট দ্য বিগ প্ল্যান্টার্স অ্যান্ড হোয়াই দে স দিস দে অ্যাগ্রিড ইন প্রিন্সিপালস টু মেক রিফান্ডস টু দ্য পিজেন্টস। এবং সেটা প্রমাণিত হলো এবং বলল যে কেন তারা পিজেন্টসদেরকে এইভাবে শোষণ করলো। বাট হাউ মাচ মাস্ট উই পে, দে আস্কড গান্ধীজি। তখন ল্যান্ডলর্ডসটা বলল যে আমরা রিফান্ডস করব, কিন্তু আমরা কত টাকা দেব। দে থট হি উড ডিমান্ড রিপেমেন্ট ইন ফুল অফ দ্য মানি হুইচ দে হ্যাড ইলিগালি অ্যান্ড ডিসিটফুল্লি এক্সপোর্টেড ফ্রম দ্য শেয়ার কোপার্স। তো তারা ভাবলো যে হয়তোবা সব টাকা দেওয়ার কথা বলবে। হি আস্কড অনলি 50%। তখন সে বলল যে 50% টাকা দিলেই হবে। দেয়ার হি সিমড অ্যাডামান্ট। রাইটস Reverend J.Z. Hodge, a British missionary in Champaran who observed the entire episode at close range। তো হজ সবটা বিষয় একদম কাছ থেকে দেখলো। থিঙ্কিং প্রবাবলি দ্যাট হি উড নট গিভ ওয়ে, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্ল্যান্টার্স অফার টু রিফান্ড টু দ্য এক্সটেন্ট অফ 50%, অ্যান্ড টু হিজ অ্যামেজমেন্ট মিস্টার গান্ধী টুক হিম অ্যাট হিজ ওয়ার্ড, দাস ব্রেকিং দ্য ডেডলক। তখন বলল যে হ্যাঁ 50%ও দেবো কিনা। দিস সেটেলমেন্টস ওয়াজ অ্যাডপ্টেড unanimously by the commission. Gandhiji explained that the amount of the refund was less important than the fact that landlords had been obliged to surrender part of the money and with it part of their prestige। তো গান্ধীজি বলল টাকাটা বড় বিষয় নয়, যে আমরা যে সেখানে জয় পেলাম সেটা সবচেয়ে বড় কথা। Therefore, as far as the peasants were concerned, the planters had behaved as lords above the law. Now the peasants saw that he had rights and defenders. He learned courage। তো পিজেন্টসরা দেখলো যে এখন আমরা অধিকার পেয়েছি, আমরা আমাদের মধ্যে সাহস এসছে। ইভেন্টস জাস্টিফাইড গান্ধীজির পজিশন। এবং গান্ধীজির যে পজিশন সেটা সবার সামনে উঠে আসলো। উইদিন এ ফিউ ইয়ার্স দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স অ্যাবান্ডেন্ড দেয়ার স্টেটস। কয়েক বছরের মধ্যে তাদের যে জায়গা সেটাকে ছেড়ে চলে গেল। হুইচ রিভার্টেড টু দ্য পিজেন্টস, এবং সেই জায়গাগুলোকে পিজেন্টসদেরকে দিয়ে দেওয়া হলো। ইন্ডিগো শেয়ার কোপিং ডিসিপিয়ার, তখন ইন্ডিগো চাষ এখানে বন্ধ হয়ে গেল। গান্ধী নেভার কাউন্টেড হিমসেলফ উইথ লার্জ পলিটিক্যাল অর ইকোনমিক সলিউশনস। হি স দ্য কালচারাল অ্যান্ড সোশিয়াল backwardness in Champaran villages and wanted to do something about it immediately। তো গান্ধীজি চম্পারণে দেখলো যে কৃষকদের এখানে কমন পিপলের যে অসুবিধা, তখন এখানে উনিও দেখলেন যে সোশিয়াল ব্যাকওয়ার্ডনেস, সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া চম্পারণের অনেকগুলো ভিলেজ, কী করা যায়। উনি ভাবলো যে কিছু একটা করতে হবে। হি আপিল ফর টিচার্স, সে বললো যে টিচার লাগবে আমাদের। মহাদেব দেশাই অ্যান্ড নারহারি পারিক, two young men who had just joined Gandhiji as disciples। মহাদেব দেশাই আর নারহারি পারিক দুজন গান্ধীজির ফলোয়ার হিসেবে গান্ধীজিকে জয়েন করলো। অ্যান্ড দেয়ার ওয়াইফস ভলান্টিয়ার ফর দ্য ওয়ার্ক, এবং তাদের যে মহাদেব দেশাইয়ের স্ত্রী আর নারহারি পারিকের স্ত্রী
ভলান্টিয়ার হিসেবে যোগদান করলো। সেভারাল মোর কেম ফ্রম বম্বে, পুনা অ্যান্ড আদার ডিস্টেন্ট পার্টস অফ দ্য ল্যান্ড। অনেকে অনেক দূর থেকে, যেমন বম্বে থেকে, পুনা থেকে অনেকে অ্যাজ এ ভলান্টিয়ার গান্ধীজিকে জয়েন করলো এসে। দেবদাস গান্ধীজির ইয়ং সন, দেবদাস যে গান্ধীজির যে ছোটো ছেলে, সে আসলো ফ্রম দ্য আশ্রম, অ্যান্ড সো ডিড মিস্টার গান্ধী। তো গান্ধীজির ছোটো ছেলে ওইখানে এসে জয়েন করলো। প্রাইমারি স্কুলস ওয়ার ওপেন ইন 6 ভিলেজেস। 6টা গ্রামে প্রাইমারি স্কুল ওপেন করা হলো। কস্তুরবাই taught the ashram rules on personal cleanliness and community sanitation. তো কস্তুরবাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত হলেন। হেলথ কন্ডিশনস ওয়ার মিজারেবল। ওইখানে যে স্বাস্থ্য পরিষেবা খুব খারাপ অবস্থা ছিল। গান্ধী গট এ ডক্টর টু ভলান্টিয়ার হিজ সার্ভিসেস ফর 6 months। গান্ধীজি একজন ডক্টরকে পেল যে ভলান্টিয়ার হিসেবে কাজ করবে 6 মাসের জন্য। 3 মেডিসিনস ওয়ার অ্যাভেলেবেল। এখানে 3টা ঔষধ অ্যাভেলেবেল ছিল সবার জন্য, যেমন ক্যাস্টর অয়েল, কুইনাইন অ্যান্ড সালফ্লাওয়ার অয়েনমেন্ট। এই 3টা ওষুধ এখানে অ্যাভেলেবেল ছিল সবার জন্য। এনিবডি হু শুড এট কোটেড টাং, যাদের জিব্বার মধ্যে কোনো অসুবিধা থাকতো, ওয়াজ গিভেন এ ডোজ অফ ক্যাস্টর অয়েল, তাদেরকে ক্যাস্টর অয়েল দেওয়া হতো। এনিবডি উইথ ম্যালেরিয়া ফিভার রিসিভড কুইনাইন প্লাস ক্যাস্টর অয়েল, যাদের ম্যালেরিয়া অসুখ হতো তাদেরকে কুইনাইন দেওয়া হতো এবং ক্যাস্টর অয়েল দেওয়া হতো। এনিবডি উইথ স্কিন এরাপশনস রিসিভড অয়েনমেন্ট প্লাস ক্যাস্টর অয়েলস। তো যাদের স্কিনের সমস্যা ছিল তাদেরকে অয়েনমেন্ট প্লাস এবং ক্যাস্টর অয়েল দেওয়া হতো। গান্ধী নোটিস দ্য ফিলথি স্টেট অফ ওমেন্স ক্লথস। গান্ধীজি দেখলো যে মহিলাদের কাপড়ের কী অবস্থা। হি আস্কড কস্তুরবাই টু টক টু দ্যাম অ্যাবাউট ইট। তো গান্ধীজি বলল কস্তুরবাইকে যে তাদেরকে, মহিলাদেরকে জিজ্ঞেস করার জন্য তাদের এই অবস্থা কেন। ওয়ান ওমেন টুক কস্তুরবাই ইন টু হার হার্ট অ্যান্ড সেড। একজন মহিলা কস্তুরবাইকে তার বাড়িতে নিয়ে গেল এবং বলল, লুক দেয়ার ইজ নো বক্স অর কাপবোর্ড হিয়ার ফর ক্লথস। তো বললো যে দেখো, আমাদের কাপবোর্ডে যেখানে কাপড় রাখে সেখানে কোনো ক্লথস নেই। দ্য শাড়ি আই এম ওয়ারিং ইজ দ্য অনলি ওয়ান আই হ্যাভ। তো বললো যে এই যে শাড়িটা পরে আছি সেটা একটাই আমার জন্য আছে। ডিউরিং হিজ লং স্টে ইন চম্পারণ, গান্ধীজি কেপ্ট এ লং ডিস্টেন্স ওয়াচ অন দ্য আশ্রম। তো গান্ধীজি চম্পারণে থাকার সময় অনেক দূর থেকে ওনার আশ্রমে নজরদারি করতো। হি সেন্ট রেগুলার ইনস্ট্রাকশন বাই মেইল অ্যান্ড আস্কড ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। উনি মেইল এখানে পাঠাতো এবং টাকার ব্যবস্থা করেও দিত। ওয়ান্স হি রোড টু দ্য রেসিডেন্টস দ্যাট ইট ওয়াজ টাইম টু ফুল ইন দ্য ওল্ড ল্যাট্রিন ট্রেঞ্চেস অ্যান্ড ডিগ নিউ ওয়ান্স, আদারওয়াইজ দ্য ওল্ড ওয়ান্স উড বিগান টু স্মেল ব্যাড। তো গান্ধীজি যে ল্যাট্রিনের ব্যবস্থা করে দিল যে পুরানগুলাকে ঠিক করে নতুনগুলা করতে হবে, আদারওয়াইজ সেখানে দুর্গন্ধ চলে আসবে। দ্য চম্পারণ এপিসোড ওয়াজ টার্নিং পয়েন্ট ইন দ্য গান্ধীজিস লাইফ। এই যে চম্পারণ, যে গান্ধীজি চম্পারণে গিয়ে কৃষকদের যে হেল্প করলো, সেটা গান্ধীজির লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল। হোয়াট আই ডিড হি এক্সপ্লেইনড ওয়াজ এ ভেরি অর্ডিনারি থিং। গান্ধীজি দেখো গান্ধীজি কত বড় একটা কথা বললো আমি যা করলাম চম্পারণে কৃষকদের জন্য সেটা একটা অর্ডিনারি থিং ছিল, এটা একটা সামান্য বিষয় ছিল। আই ডিক্লেয়ার দ্যাট দ্য ব্রিটিশ কুড নট অর্ডার মি অ্যাবাউট ইন মাই ওন কান্ট্রি। তো গান্ধীজি বলল যে ব্রিটিশার্সকে, তারা আমার নিজের দেশের জন্য কিছু বলবে সেটা আমি মেনে নেব না। বাট চম্পারণ ডিড নট বিং অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ডিফায়েন্স, ইট গ্রিউ আউট অফ অ্যান অ্যাটেম্পট টু alleviate the distress of large number of poor peasants. তো গান্ধীজি সেই পুর পিজেন্টসদেরকে হেল্প করে বলল যে ব্রিটিশরা যাতে আমাদের কিছু করতে না পারে, আমরা সেলফ সাফিসিয়েন্ট হব। দিস ওয়াজ দ্য টাইপিক্যাল গান্ধী প্যাটার্ন। হিজ পলিটিক্স ওয়ার intertwined with the practical day-to-day problems of the millions. His was not a loyalty to abstractions, it was loyalty to living human beings. তো বললো যে মানুষের জন্য কিছু করতে হবে, তাদেরকে হেল্প করতে হবে। In everything Gandhi did, moreover, he tried to mold a new free Indian who could stand on his own feet and thus make India free. তো গান্ধীজি সবাইকে ইন্সপায়ার করলো, সবাইকে বোঝাতে চেষ্টা করলো যে সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ফ্রি হতে হবে। Early in the Champaran action, careless
freer Andrews, the English pacifist who had become a devoted follower of Mahatma Gandhi. তো এখানে একজন ছিল অ্যান্ড্রিউস নামে, চার্লস ফ্রির অ্যান্ড্রিউস নামে গান্ধীজির ডিসেপল হয়ে গেল, কেম টু বিড গান্ধী ফেয়ারওয়েল বিফোর গোয়িং অন ট্যুর অফ ডিউটি টু দ্য ফিজি আইল্যান্ডস। তো গান্ধীজিকে ফেয়ারওয়েল দিল। তো উনি যখন ফিজি আইল্যান্ডে যাবে, গান্ধীজিস লয়ার ফ্রেন্ডস টথ ইট উড বি এ গুড আইডিয়া ফর অ্যান্ড্রিউস টু স্টে ইন চম্পারণ। তো বললো যে গান্ধীজির লয়াররা বললো যে অ্যান্ড্রিউসকে চম্পারণে থাকতে অ্যান্ড হেল্প দেম, এবং চম্পারণে সবাইকে হেল্প করার জন্য। অ্যান্ড্রিউস ওয়াজ ওয়েলিং ইফ গান্ধী অ্যাগ্রিড। তো অ্যান্ড্রিউস বললো গান্ধীজি যদি সহমত পোষণ করে যে আমাকে এখানে থাকতে বলে, তাহলে আমি থাকবো। বাট গান্ধী ওয়াজ vehemently opposed. গান্ধীজি মানা করে দিল। He said, "You think that in his unequal fight it would be helpful if you have an Englishman on our side." তো গান্ধীজি বলল যে এটা কি ভালো হবে যে একজন ইংলিশম্যান আমাদেরকে হেল্প করবে? This shows the weakness of your heart. তো গান্ধীজি বলল যে একজন ইংলিশম্যান আমাদেরকে হেল্প করবে, তুমি এটা চাও, তাহলে এটা আমাদের মানে উইক হৃদয়ের পরিচয় বহন করে। The cause is just and you must rely upon yourselves to win the battle. বলেছে যত ব্যাটেল যুদ্ধই আসো না কেন সেটা নিজে নিজে জয়ী হওয়ার চেষ্টা করবে। ইউ শুড নট সিক এ প্রুফ ইন মিস্টার অ্যান্ড্রিউস বিকজ হি হ্যাপেন্স টু বি অ্যান ইংলিশম্যান। হি সেড রিড আওয়ার মাইন্ডস কারেক্টলি। বলল যে আমাদের মনকে পড়তে শিখো। রাজেন্দ্র প্রসাদ কমেন্টস অ্যান্ড উই হ্যাড নো রিপ্লাই। তখন তাদের কাছে কোনো জবাব ছিল না। গান্ধীজি ইন দিস ওয়ে টট আস এ লেসন ইন সেলফ রিলায়েন্স। গান্ধীজি এইভাবে আমাদেরকে শিখালো যে আমরা কীভাবে নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হব, নিজের উপর আত্মনির্ভর হব। সেলফ রিলায়েন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হেল্প টু শেয়ার কোপাস ওয়ার অল বাউন্ড টুগেদার। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে কি পড়লাম যে ইন্ডিগো, শেয়ার কোপাস, চম্পারণে কীরকম অবস্থা ছিল, যে গান্ধীজি কিভাবে আসলো, রাজকুমার শুক্লা কিভাবে গিয়ে গান্ধীজিকে মানিয়ে কলকাতা থেকে চম্পারণের বিহারে নিয়ে আসলো, এবং গান্ধীজি কীভাবে ব্রিটিশ অফিসিয়ালসদের সাথে ফাইট করে আমাদের মানে চম্পারণ কৃষকদের জন্য কিছু একটা করলো। এবং সবচেয়ে বড় একটা জিনিস আমরা যা শিখতে পারলাম যে গান্ধীজির সেই টিচিং থেকে, যে আমরা সেলফ রিলায়েন্স হব, আমরা কারোর উপর কখনো নির্ভরশীল হব না। সো দিস ইজ আওয়ার টপিক। আমাদের আলোচনা এখানে শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। ধন্যবাদ সবাইকে।